এই মসলাটা দিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে মাংসের স্বাদ বলেন, গন্ধ বলেন দুটোই অনেক বেড়ে যাবে আর দেখতেও অনেক বেশি লোভনীয় হবে। শুধুমাত্র মাংসই না, যেকোনো ধরনের বড় মাছও রান্না করা যায় এই মসলাটা দিয়ে। যেহেতু মসলাটা একটা বাটা মসলা, সো এটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির ঝোলটা কিন্তু অনেক ঘন হয়, তরকারির গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। মশলাটা আগে থেকে রেডি করে রাখলে জাস্ট পেঁয়াজ ভাজার পরে তরকারিতে এভাবে অ্যাড করে দিলে কাজটাও অনেক এগিয়ে যায়। আর কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ, সো এইভাবে মশলাটা প্রিপেয়ার করে রেখে দিতে পারেন। বেশি দিনের জন্য চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে। আর নর্মাল কম্পার্টমেন্টেও মোটামুটি 1 সপ্তাহের মতো ভালো থাকে। মাংস অনেক মজা করে রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে এই মশলা দিয়ে রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হবে। তো যাই হোক, চলেন মশলাটা রেডি করে নিই। প্রথমে মশলাটা রেডি করার জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি। যেহেতু এটা একটা বাটা মশলা, আমি এটার মধ্যে শুকনা মরিচটা দিব। আর বাটা শুকনা মরিচ দিয়ে রান্না করলে সেই তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। তো এখানে শুকনা মরিচের সাথে আমি আরও নিয়েছিলাম আস্ত জিরা আর হচ্ছে আস্ত ধনিয়া। আর না, এখনই শেষ না, শুধুমাত্র এই 3টে উপাদান দিয়ে মশলাটা রেডি করছি না, এখানে আমি আরও মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমি বাজারের কেনা হচ্ছে আস্ত মশলাগুলো জাস্ট কিনে এনেছে, এখন আমি ইউজ করছি, এজন্য আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। বাজার থেকে এই আস্ত মশলা কিনে আনার পরে আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে তারপরে আমি এগুলোকে রোদে শুকিয়ে রাখি। তো আজকে সেই সময় পাইনি, বাজার থেকে আনার পরে সাথে সাথেই মশলার মিক্সারটা রেডি করছিলাম। তো এই কারণে আমি মশলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি আদা আর রসুনটাকে প্রিপেয়ার করে নিব। আদা রসুনটা ছিলে তারপরে এটা কেটে নিতে যতক্ষণ লাগবে ততক্ষণ ওই মশলাটা একটু ভিজতে থাকুক। আর শুকনা মরিচটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সুন্দর করে ব্লেন্ড হয়, মানে ব্লেন্ড হতে খুব কম সময় লাগে আর কি। চাইলে কিন্তু সবগুলো মশলাই আলাদা আলাদা করে ব্লেন্ড করে রাখা যায়, বাট এইভাবে একসাথে যদি সব মশলা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের কাজের অনেক সুবিধা হয়। জাস্ট এখান থেকে 1-2 চামচ মশলা নিয়ে তারপরে হচ্ছে তরকারিতে দিয়ে দিলেই কিন্তু হয়, ঝামেলা খুবই কম থাকে। এনিওয়েজ, আমি এখানে আরও অ্যাড করেছি মিষ্টি জিরা বা মৌরি। পরিমাণটা হবে নর্মালি আপনি জিরা বা ধনিয়া যতটুকু নিয়েছেন তার ঠিক অর্ধেক পরিমাণটা নেবেন। আর গরু মাংসের সাথে বা খাসি মাংসের সাথে এই মিষ্টি জিরা বা মৌরি বাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। যারা ট্রাই করেনি ট্রাই করে দেখবেন, তবে হ্যাঁ, অতিরিক্ত দিতে যাবেন না। আর যেটা বললাম যে আপনি জিরা যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ মৌরি বাটা দিবেন। এনিওয়েজ, তারপর আমি এখন সবগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলোকে। আর আমার এখানে যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি, এই জন্য আমি একটু ধাপে ধাপে ব্লেন্ড করেছি। আর যেহেতু মশলাটা আমি বেশ কিছুদিন রাখবো, এই জন্য আমি এখানে লবণ আর একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছিলাম। এটা ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এইগুলো অ্যাড করলে মশলার ফ্রেশনেস বেশ অনেক দিন ভালো থাকে। এই তো মশলাটা কিন্তু রেডি। আগেকার যুগে নানি দাদিরা এরকম বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতো, যার কারণে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো আসতো। একদম ফ্রেশ ফ্রেশ মশলা বেটে রান্না করলে সেই তরকারির টেস্ট তো অনেক বেশি ভালো আসে। বাট আমাদের যেহেতু এখন আর ওই পরিমাণ সময়টা হয় না, তাই এইভাবে সব মশলা একসাথে ব্লেন্ড করে আমরা ডিপে রেখে দেই। ডিপে রাখলে কিন্তু মশলা অনেক দিন ভালো থাকে। আর আমি কিছুটা মশলা নর্মাল কম্পার্টমেন্টেও রেখে দিব। এভাবে মশলাটা রেডি করা থাকলে রান্নার কাজ কিন্তু অনেক সহজ হয়। আর আলাদা আলাদা করে আমাকে ডিফারেন্ট বক্সের মধ্যে মশলা রাখতে হয় না, বা অনেকগুলো বক্স খুলে খুলে একটা একটা করে মশলা দিতে হয় না। টাইপের তরকারিতে আমরা সব ধরনের মশলা ইউজ করি, জিরা ধনিয়া, তো সেই টাইপের তরকারিতে এই মশলাটা একবারে দিলেই হয়ে যায়।